আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডে 7 ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। আটক ব্যক্তির দেহ তল্লাশি সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 51, 52 এবং 53 ধারাতে আলোচনা করা হয়েছে। 51 ধারাটি 2025 সালে সংশোধনী আনা হয়েছে এবং 26 সালে সেটা আইনে রূপান্তরিত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় যদি তার কাছে কোনো টাকা, অলংকার, মোবাইল ফোন বা মূল্যবান বস্তু পাওয়া যায় যেটা তার অপরাধের সঙ্গে জড়িত, তাহলে তা মামলার আলামত হিসেবে জব্দ তালিকা তৈরি করতে হবে। এবং যদি সেই আলামত অপরাধের সাথে সম্পর্ক না থাকে তাহলে অভিযোগ এড়াতে এই সমস্ত মূল্যবান সামগ্রীর একটা পৃথক তালিকা তৈরি করতে হবে এবং তালিকার সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং তালিকার একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা তার নিকট আত্মীয়কে দিতে হবে। এই ছিল সংশোধনী আইনের বিষয়বস্তু, যেটা দ্বারা ছিল 51 ধারা, যা 2025 এবং 26 সালে সংশোধন করা হয়েছে। আমরা যদি 52 ধারা দেখি, 52 ধারাতে বলা হচ্ছে যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিটি যদি মহিলা হয় সেক্ষেত্রে আপনার কি দেহ তল্লাশি করা কি আইনি বিধান রয়েছে। এখানে বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃত আসামি যদি মহিলা হয় তাহলে অপর কোনো মহিলা দ্বারাই, মানে মহিলা পুলিশ দ্বারাই বা অপর কোনো মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করাতে হবে। পরিধেয় বস্ত্র ছাড়া যা পাওয়া যাবে তা হেফাজতে নিতে হবে, একটা তালিকা তৈরি করতে হবে, তালিকার একটা কপি ওই মহিলাকে দিতে হবে, তার আত্মীয় বা পরিবারকে দিতে হবে। তবে মহিলা আসামির কাছ থেকে চুরি, শঙ্খ, শাখা, আয়না, চিরুনি ইত্যাদি জিনিসপত্র হেফাজতে নেওয়া যাবে না, যেটা পিআরবি 328 গ বিধিতে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি দেহ তল্লাশি করার পরে যদি কোনো মারাত্মক অস্ত্র পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে। মারাত্মক অস্ত্র পাওয়া গেলে আপনার হচ্ছে সেই অস্ত্রের জবাবদারিকে তৈরি করতে হবে এবং জবাবদারিকে তৈরি করার পরে আপনার সেই অস্ত্র সহ আসামিকে কোর্টে প্রেরণ করতে হবে। মোট কথা হচ্ছে আসামিকে যে কোর্টে প্রেরণ করতে হবে ওই অস্ত্র সেই কোর্টে প্রেরণ করতে হবে। এখানে আমরা একটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে জবাবদারিকার দ্বারা হচ্ছে 103(2) সিআরপিসি এবং পিআরবি হচ্ছে 280, যেটা 3 কপি তৈরি করা হয় এবং বিপি নাম্বার থাকে হচ্ছে 44 এবং জবাবদারিকার যে মেইন কপি এটা কিন্তু আপনার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হয়। এই ছিল মোটামুটি আমাদের আটক ব্যক্তির দেহ তল্লাশি করার বিধান। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কোন কোন ক্ষেত্রে। এটার জন্য সিআরপিসির মোস্ট ইম্পর্টেন্ট ধারাটি হচ্ছে 54 ধারা। আমরা সকলে জানি 54 ধারার ক্লোজ ছিল হচ্ছে 2025 সালের সংশোধনী হওয়ার আগে 9টি এবং 2025 অর্ডিন্যান্সের মাধ্যমে এটা 11টি ক্ষেত্র করা হয়, যে ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এবং 26 সালে কিন্তু সেই অর্ডিন্যান্সটা আবার আইনে রূপান্তরিত হয়। তাহলে আমরা 54 ক্লোজ 1 এর 11টি ক্ষেত্রে জানতে পারবো যে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 54 ক্লোজ 1 এর প্রথম ক্ষেত্রটি হচ্ছে যদি কোনো পুলিশ অফিসার সামনে কেউ আমলযোগ্য অপরাধ করে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে যার বিরুদ্ধে একটা রিজনেবল কমপ্লেইন রয়েছে এবং সেই কমপ্লেইনটা হচ্ছে একটা আমলযোগ্য অপরাধ সম্পর্কে যা শাস্তি হচ্ছে 7 বছর বা তার কম। তাহলে পুলিশ অফিসার যদি দেখেন যে সে যাতে অপরাধটি না করতে পারে এ ধরনের অপরাধ, বা সে যাতে অপরাধের সঠিক তদন্তের জন্য আপনাকে গ্রেপ্তার করা দরকার, সে যাতে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে না পারে, সাক্ষীকে যাতে ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, তাহলে পুলিশ অফিসার এই ধরনের ব্যক্তিকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর এরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হলে বা আদালতে উপস্থিত করা না হলে পুলিশ অফিসার গ্রেপ্তারের প্রয়োজন নাই মর্মে একটা লিখিতভাবে কি করবেন, বিষয়টি নথিভুক্ত করবেন। আমরা যদি মানে খুব সহজ ভাষায় এটা নেই, সেটাকে মানে লেখার সময় পরীক্ষার উত্তরপত্রে লেখার সময় আপনি এইভাবে লিখতে পারেন যে যার বিরুদ্ধে একটা রিজনেবল বা যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে, এমন একটা অপরাধ যে অপরাধের শাস্তি হচ্ছে 7 বছর বা তার কম, এ ধরনের ব্যক্তিকে বা অপরাধীকে পুলিশ অফিসার শর্ত সাপেক্ষে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন।
তৃতীয় যে ক্ষেত্রটি সেটি হয়েছে যে যার বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে যে যার অপরাধটি হচ্ছে আমলযোগ্য অপরাধ, যার শাস্তি হচ্ছে 7 বছরের বেশি এবং সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই ধরনের সে অপরাধ সংগঠন করেছে বলে সন্দেহ হয়েছে পুলিশ অফিসারের, তাহলে এ ধরনের ব্যক্তিকেও পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে 2 এবং 3 দুইটা ক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে 7 বছর বা তার কম, আর একটা হচ্ছে 7 বছরের বেশি এবং মৃত্যুদণ্ড পর্যন্ত এরকম অপরাধ করেছে বলে সন্দেহ হয়েছে। তৃতীয় ক্ষেত্রটি এই ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারে। এই দুইটা ক্ষেত্র কিন্তু নতুন সন্নিবেশ করা হয়েছে, সংযোজন করা হয়েছে 54 ক্লোজ 1-এর। আগে ছিল 9টা, এখন এই দুইটা ক্ষেত্র অতিরিক্ত দেওয়া হয়েছে, টোটাল ক্ষেত্র হয়েছে 11টা। চতুর্থ ক্ষেত্রটি হয়েছে যে সরকার ঘোষিত অপরাধীকে পুলিশ অফিসার কি করতে পারেন, বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। চতুর্থ হচ্ছে যে যার কাছে আইনসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে, এটা হচ্ছে আপনার চতুর্থ। ঠিক আছে। আর পঞ্চম হচ্ছে যে সরকার ঘোষিত অপরাধীকে পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। ষষ্ঠ হচ্ছে যে চুরি সম্পত্তি যদি কারো দখলে থাকে তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। সপ্তম হচ্ছে পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় বা আইনসঙ্গত হেফাজতে যদি পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। অষ্টম হচ্ছে সামরিক বাহিনীর হতে যদি কেউ পলায়ন করে তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। নবম হচ্ছে দেশের বাইরে কোনো অপরাধ সংগঠন করলে যেটা দেশেও কি হবে, শাস্তিযোগ্য অপরাধ হবে, তাহলে তাকে প্রত্যাবর্তন আইন অনুযায়ী বা অন্য কোনো ভাবে তাকে গ্রেপ্তার বা হেফাজতে রাখার, আটক রাখার যোগ্য, তো এ ধরনের ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। দশম হচ্ছে যিনি মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) উপধারা শর্ত যে লঙ্ঘন করেছে তাকে পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। 11 হচ্ছে যে অন্য কোনো পুলিশ অফিসার নিকট হতে যদি অনুরোধপত্র বা রিকুইজিশন লেটার পাওয়া যায় সেক্ষেত্রেও পুলিশ অফিসার এই রিকুইজিশন লেটারের ভিত্তিতেও বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবে। তবে শর্ত হচ্ছে রিকুইজিশন লেটারের মধ্যে এমন বিষয় থাকতে হবে যেখানে যাকে গ্রেপ্তার করা হবে তার পরিচয় থাকতে হবে, যে অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে তার কারণ বা সে অপরাধের কথা উল্লেখ থাকতে হবে, যাতে প্রতীয়মান হয় যে রিকুইজিশন ইস্যুকারী অফিসার ও নিজেও তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের 54 ক্লোজ 1-এর 11টি ক্ষেত্র, যে ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। 54 ক্লোজ 2-তে বলা হচ্ছে যে এই যে 54 ক্লোজ 1-এর 11টি ক্ষেত্র, এই ক্ষেত্রটি আপনার প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ আটক হিসেবে এটা ব্যবহার করা যাবে না। 54 ক্লোজ 2-এ বলা হচ্ছে। এবং 54 এতে বলা হচ্ছে যে এই যে আপনার 54 ক্লোজ 1-এর 11টি ক্ষেত্রে যাকে গ্রেপ্তার করা হলো অবশ্যই তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাকে অবহিত করতে হবে। এটা হচ্ছে আপনার 54(a). তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারে, বা 54 ধারার কোন কোন ক্ষেত্রে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার ক্ষেত্রে কি কি শর্ত বা কি কি বিধিবিধান রয়েছে। তখন কিন্তু আপনারা শুধুমাত্র 54 11টা ক্লোজ দিবেন, পাশাপাশি ক্লোজ 2 এবং 54(a) এটা সহ দিবেন। যেহেতু বিনা পাওনায় গ্রেপ্তার অবশ্যই পিআরবি 316 বিধি নিয়ে আসতে হবে। ঠিক আছে। এখন আসলে হচ্ছে আমরা 55, 56 এবং 57 এবং 58 ধারা 3-4টা ধারা নিয়ে আমরা এখানে আলোচনা করব। বিশেষ করে আমরা 55 এবং 56 ধারাটা যদি একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসি, এখানে আমরা দেখতে পারতেছি যে থানার অফিসার ইনচার্জ ভবঘুরে সন্দেহভাজন এবং অভ্যাসগত অপরাধীকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। এই 3 শ্রেণীর অপরাধীকে কে গ্রেপ্তার করতে পারেন? থানার অফিসার ইনচার্জ বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। এখন থানার অফিসার ইনচার্জ যদি উনি নিজে গ্রেপ্তার না করেন সেক্ষেত্রে উনি কিন্তু তার অধস্তন অফিসার দ্বারাও গ্রেপ্তার করাইতে পারেন। যদি করান সেক্ষেত্রে 56 ধারাতে বলা হচ্ছে সেটা অবশ্যই কি করতে হবে, লিখিতভাবে আদেশ দিতে হবে, মৌখিক দিলে চলবে না। লিখিতভাবে আদেশ দিলে অন্য অফিসার বা থানার ভারপ্রাপ্ত অফিসার যাকে গ্রেপ্তার করার জন্য আদেশ দিবেন বা লিখিত হবে সেই অধস্তন অফিসার কি করতে পারবেন, থানার ওসির মতো বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারবেন। 57 ধারাতে বলা হচ্ছে যে আমলের অযোগ্য অপরাধীকে বিনা পাওনায় গ্রেপ্তার করা যায় কিনা। হ্যাঁ, এখানেও পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা যেহেতু ফৌজদারি কার্যবিধানের 4-1 ডাকার ঢয়েতে পড়েছিলাম যে আমলের অযোগ্য অপরাধীকে বিনা পাওনায় গ্রেপ্তার করা যায় না, কিন্তু 57 ধারাতে কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, আমলের অযোগ্য অপরাধীকেও পুলিশ বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারে যদি
সেই অপরাধীর পরিচয়, বাসস্থান অপরাধী যদি জানাতে অস্বীকার করে, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। শর্ত হচ্ছে এটা, তার পরিচয় এবং তার বাসস্থান জানার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যেহেতু সে অস্বীকার করেছে, সেজন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। গ্রেফতার করার পরে যদি তার নাম ঠিকানা সঠিক পাওয়া যায়, তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। অবশ্যই জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তার কাছ থেকে মুসলেকা বা লিখিতভাবে একটা আবেদন রাখতে হবে। 57 বলছে, যদি 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত নাম ঠিকানা না পাওয়া যায় এবং সে যদি জামিনদার বা মুসলেকা সংগ্রহ করতে না পারে, তাহলে তাকে অনতিবিলম্বে কোর্টে চালান দিতে হবে। ঠিক আছে। 58 ধারাতে বলা হচ্ছে যে দেশের যে কোনো স্থানে গিয়ে আপনি অপরাধীকে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আপনি যদি মামলার আয়ু হন, আপনার মামলার আসামি যদি অন্য জেলায় বা অন্য থানায় যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই থানাতে গিয়েও আপনার মামলার আসামিকে আপনি কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। যেহেতু আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধ হওয়ার কারণেই তো মামলা হয়েছে, আমার সেই মামলার আয়ু হচ্ছেন আপনি। সো আপনি আপনার মামলার আসামিকে দেশের যে কোনো স্থানে গিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার অনুসার দ্বারা কি বলছে দেখেন। অনুসার দ্বারা বলছে যে এতক্ষণ তো পুলিশ অফিসার গ্রেপ্তার করলো, এখন জনসাধারণে গ্রেপ্তার করবে কিভাবে দেখেন। অনুসার দ্বারা বলা হচ্ছে যে একজন জনসাধারণ যদি দেখেন যে তার সামনে কেউ জামিনের অযোগ্য অপরাধ করতেছে বা আমলযোগ্য অপরাধ করতেছে বা সরকার যাকে অপরাধী বলে ঘোষণা করেছে, এই 3 শ্রেণীর অপরাধীকে যে কোনো জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। অনুসার দ্বারা ছাড়াও অস্ত্র আইনের 12, বিস্ফোরকের 13 এবং রেলওয়ে 131-32 দ্বারাতেও জনসাধারণকে এ ধরনের গ্রেফতার করার মানে ওই আইনেতেও গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জনসাধারণ গ্রেফতার করে আসামিকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, 59(2)তে বলা হচ্ছে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসারের কাছে নিয়ে যাবে এবং পুলিশ অফিসার তাকে আবার ওই অপরাধীকে আবার 54 যে 11টা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্র মনে করে আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। পুলিশ অফিসার গ্রেপ্তার করার পরে 59(3)-এ বলা হচ্ছে যে যদি পুলিশ অফিসার দেখেন যে তার অপরাধটি হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, তাহলে 57 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি দেখেন যে অপরাধটি আসলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে আটক করে জনসাধারণ নিয়ে আসছে, আসলে তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত কোনো অভিযোগ নাই বা পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নাই, হ্যাঁ, বা কারণ নাই গ্রেপ্তার করার, সেক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। দ্বারা হচ্ছে 59 বলা হচ্ছে যে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে যদি জামিনের ব্যবস্থা না থাকে, তাহলে তাকে আপনার বিলম্ব ছাড়া কি করতে হবে? ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে। তাহলে ম্যাজিস্ট্রেট নিকট আপনি প্রেরণ করবেন বিলম্ব ছাড়াই, এই বিলম্বের সময়টুকু কথা বলা আছে 61 ধারাতে 24 ঘন্টা, যে একটা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান হতে আদালতে যাওয়ার সময় বাদ দিয়ে আপনি 24 ঘন্টার মধ্যে তাকে কি করতে হবে? কোর্টে প্রেরণ করতে হবে, ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে হবে। এখন আপনার যদি মনে হয় যে আরও বেশি হাজির রাখার দরকার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে রিমান্ডে এনে আপনি আর অতিরিক্ত সময় রাখতে পারবেন, কিন্তু 24 ঘন্টার বেশি ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া রিমান্ডে এনে বা হেফাজতে রাখা যাবে না। 62 দ্বারা বলা হচ্ছে যে এই যে আপনি গ্রেপ্তার করলেন বিনা পরোয়ানায়, কাকে গ্রেপ্তার করলেন, কতজনকে গ্রেপ্তার করলেন, কতজনকে জামিন দিলেন, এই সম্পর্কিত একটা রিপোর্ট সংশ্লিষ্ট এখতিয়ারদের ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে। মহানগর এলাকার ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর এবং জেলার ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর এই রিপোর্ট সাধারণত পাঠাইতে হয়। 63 ধারাতে বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দেওয়ার বিধান। আপনি আসামিকে গ্রেপ্তার করছেন, ঠিক আছে, কথার মাধ্যমে করছেন, যেভাবে করছেন, কিন্তু তাকে ছেড়ে দিতে হলে আপনাকে 3টা পদ্ধতি ছাড়তে হবে। হয় তার কাছ থেকে মুসলেকা নিতে হবে, না হয় জামিনদার থাকতে হবে, না হয় আদালতের বিশেষ আদেশ থাকতে হবে। আমাদের 3টা পয়েন্ট এখানে মনে রাখতে হবে। টাইপ, একটা হচ্ছে মুসলেকা, আর হচ্ছে জামিনদার, আর হচ্ছে আদালতের বিশেষ আদেশ। এর মাধ্যমে আপনি আসামিকে জামিন দিতে পারবেন। পিআরবি হচ্ছে আপনার 316। তাহলে আসামিকে গ্রেপ্তার করার সময় হচ্ছে 316, আসামিকে জামিন দেওয়ার সময় হচ্ছে 317, আসামিকে কোর্টে চালান দেওয়ার সময় হচ্ছে 60, 61 এবং 81 ধারাতে কোর্টে চালান দেওয়ার বিধান রয়েছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করি ক্লাসটি আপনি আরও ক্লাস আমি পর্যায়ক্রমে দিব, সেটা উপভোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বা আপনি চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।